নারায়ণগঞ্জের ২৫০০-এর ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৮ জন নিহত। এটি বিচ্ছিন্ন ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। আনুষ্ঠানিক প্রচার শুরুর দ্বিতীয় দিনে সরগরম পৌর নির্বাচনী এলাকা। দলের চেয়ে ব্যক্তিগত ইমেজকে প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। নিঃস্বার্থভাবে দেশ সেবায় নিয়োজিত হতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। সালাম নিলেন রাষ্ট্রপতি কুচকাওয়াজে। এবং ২২ দিন পর খুলে দেয়া হলো ফেসবুক। নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকবে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম, জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বাংলা সময়ের সঙ্গে আছি আমি রঞ্জন শুভ্র এবং আমি ইশরাত জাহান। নারায়ণগঞ্জের ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৮ জন নিহত হয়েছে। ভোরে জেলার ২৫০০ উপজেলার পুরিন্দা বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হেফাজতে থানায় নেওয়া হয়েছে ১ জনকে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে, তারা ময়মনসিংহ ও ফেনীর বাসিন্দা। ওমর ফারুকের রিপোর্ট। মোবাইলে ধারণ করা এমন চিত্র এখন ঘুরছে নারায়ণগঞ্জের ২৫০০-এর বিভিন্ন বয়সী মানুষের হাতে হাতে। প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর ৪:৩০টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত পুরিন্দা বাজারের একটি চালের আড়তে ২৫-২৬ জনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় তারা ২ নৈশ প্রহরীকে বেঁধে ফেলে এবং বাজারের সামনে রাখা ট্রাকে ১ থেকে ১৫০ চালের বস্তা ওঠায়। এক পর্যায়ে এক নৈশ প্রহরীর চিৎকারে আশপাশের মানুষ হামলাকারীদের ঘিরে ফেলে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে বিক্ষুব্ধ জনতা। ধাওয়া খেয়ে একটি ডোবার কচুরিপানায় লুকালেও সেখানে গণপিটুনি দিয়ে ৪ জনকে হত্যা করা হয়। পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়া ৩ জনও একইভাবে মারা যায়। আহত ৪ জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় আরো ১ জন। ২টা লোক বাসের থেকে টাকের থেকে নামা কইতাছে যে গফুর মিয়ার চাউল ইত্যা। আমি বললাম চাইতে রাখেন, এটা কইয়া যে এখনো পিছন দিয়া যাইতে লইছি পরে আর আমারে ২ জনে পঞ্চায়েত ধরছে, ২টা বাইন্দা লাইছে। পার হাজার ৩ জন বেঁধে রেখেছে। বেঁধে রাখার পরে একজন ছুটার পরে আমার বাসা দিয়েছে। বাসার পরে সপ্তাহে বলছে আমার আঙ্কেল ভাইয়া সপ্তাহে আইছে। আওয়ার পরে আমরা গেলাম, আমরা যাওয়ার পরে হেরা দিই কমসে কম ১ থেকে ২৫ জন ৩৫ জন হবে। এক বস্তা ফুটাইতেছে। এক পুকুরে ৩ জন আর এই সাইডে আসলে ওইখানে আসলে 2 জনে 5 জন। আর একটা কিন্টার গার্ডেন আসলে ওই সাইডে, ওইখান থেকে বাইরে হয়েছে পরে ওইখানে মারছে। মোট ৮ জন মারা হয়েছে, মোট ৮ জন। দোকানে থাকা চাল লুটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল বলে জানিয়েছে দোকানটির মালিক। আমার মামার সম্পর্ক, তিনির দোকান আছে বাগবাড়ি, এই ৮০০০ থানার ভিতরে, ওই সাতগাঁও ইউনিয়ন। ওইখানে এই ঘটনা ঘটছে। ঘটার পরে মনে করেন আমার কোনো কিছু লোকে বলতো যে আপনার উপরে এরকম একটা চাপ আসতে পারে। আজকে তানির গাড়ি নিচ্ছে ২ দিন পরে, কিন্তু আপনার যেহেতু আপনার ঘর সামনে, আপনি একটু হুঁশিয়ার থাকেন কি আপনার ঘরের লোকজন রাখেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে এটি আন্তঃজেলা ডাকাত দল ঘটিয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। প্রকৃতপক্ষে পুলিশ যথার্থ দায়িত্ব পালন করে, কিন্তু প্রতিটি ইঞ্চিতে তো আসলে আমাদের পক্ষে পুলিশ পৌঁছে দেওয়া খুব কঠিন। আমরা যদি আসলে দায়িত্ব পালন না করতাম তাহলে কিন্তু ইনসিডেন্টের সংখ্যা এরকম না, কেউ প্রতি রাতেই কিন্তু ঘটনা ঘটত। নিহতদের লাশ উদ্ধার করে ২৫০০ থানায় নেওয়ার পর ৩ জনের পরিচয় জানা যায়। গণপিটুনি থেকে বেঁচে যাওয়া পুলিশের হাতে আটক এক যুবকের কাছ থেকে ট্রাক চালকের স্ত্রী থানায় এসে স্বামীকে শনাক্ত করেন। হঠাৎ করে ডাকাতি আমি জানি না ভাই। ময়নাতদন্তের জন্য ৮টি মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। গণপিটুনিতে আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওমর ফারুক, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নারায়ণগঞ্জে গণপিটুনিতে ৮ জন নিহত হওয়া একটি দুর্ঘটনা। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। দুপুরে আজিমপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইন শৃঙ্খলা বলেন কিংবা ওইটারে কি বলেন অন্য কিছু এখানে ঘটেনি। কোনো ধরনের চক্রান্ত এখানে নয়, এটা সিম্পল ডাকাতির মামলা। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর বেশ কিছু থ্রেট আসছে, তাদের নিরাপত্তার জন্য কোনো আছে? খ্রিস্টান সম্প্রদায়ের ২-১ জনের নামেও থ্রেট আসছে, সেগুলো আমরা দেখছি। আমাদের এই ধরনের পিছনে যদি কেউ থেকে থাকে তাহলে আমরা তার ব্যবস্থা নেব। আইনের শাসনের অভাবে গণপিটুনির মতো ঘটনাগুলো ঘটছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান।
সকালে বাংলা একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, দিনের পর দিন মানুষের এ ধরনের প্রবণতা খুবই দুঃখজনক। অপরাধ প্রবণতা কিন্তু হঠাৎ করে বা একদিনে কিন্তু গড়ে ওঠেনি। এটি কিন্তু একটা বিরাট একটা সমস্যার একটা বহিঃপ্রকাশ। আইনের শাসন যেভাবে প্রতিষ্ঠিত করা দরকার সেই অবস্থায় আমরা পৌঁছতে পারিনি। আইনের শাসন যদি থাকতো এবং যে কোনো অপরাধ করলেই তাকে সেই অপরাধের জন্য শাস্তি পেতে হবে আইন অনুযায়ী, এই সত্য যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম তাহলে কিন্তু মানুষ নিজের হাতে আইন এভাবে তুলে নিত না। দেখছেন বাংলা সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেট পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, ও ও ও বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি নিতে পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিঃস্বার্থভাবে দায়িত্ব পালনের জন্য নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে দেশে বিদেশে অর্পিত দায়িত্ব পালনে দক্ষতা এবং পেশাদারিত্বের জন্য সব মহলে সেনাবাহিনী প্রশংসিত হয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামের ভাটিয়ারীতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ৭৩তম দীর্ঘমেয়াদী কোর্স ও ৪৪তম বিএমএ স্পেশাল কোর্সের কমিশন প্রাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শীতের মিষ্টি রোদে সুসজ্জিত অশ্বারোহীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন, তখন নবীন সেনা কর্মকর্তাদের চোখে মুখে ছিল খুশির ঝিলিক। কারণ কঠোর এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শেষে আজ থেকে তারা কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছেন। এবার ৮ জন মহিলা সহ মোট ১৯৮ জন ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হিসেবে কমিশন লাভ করেছেন। আর তাই প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী নবীন সেনা কর্মকর্তাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় তাদের দায়িত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেন। আজ আমাদের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও কর্মদক্ষতার পরিচিতি দেশ ছাড়িয়ে আজকে বিশ্ব জগতেও যথেষ্ট সম্মান পাচ্ছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আপনাদের উপর ন্যস্ত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই হবে আপনাদের জীবনের একমাত্র ব্রত। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চট্টগ্রাম আসার পর নবীন সেনা কর্মকর্তাদের কুচকাওয়াজ পরিদর্শনের পাশাপাশি সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় আগামী ২০৩০ সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের জন্য সেনাবাহিনীর উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। আমরা বাংলাদেশ মিলিটারি একাডেমিকে একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিতে পরিণত করেছি। এখানে বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই কমপ্লেক্স বিএমএ প্রশিক্ষণ ও প্রশাসনিক কমান্ডে নতুন গতির সঞ্চার করেছে। নতুন নতুন ডিভিশন প্রতিষ্ঠা করা হয়েছে। ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হয়েছে। আমাদের সময়োচিত পদক্ষেপের ফলে সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বহু গুণ বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে সিনিয়র আন্ডার অফিসার আহসান উল্লাহকে ৭৩তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সেরা চৌকস ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার এবং সামরিক বিষয়ে কৃতিত্বের জন্য অপর সিনিয়র আন্ডার অফিসার রুহানি রাব্বি হামজার হাতে সেনাপ্রধান স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য ছাড়াও ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি জাতির জনকে সোনার বাংলা গড়ে তুলতে তারা অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে কমল দে, সময় সংবাদ। অবশেষে খুলে দেওয়া হলো ফেসবুক। তবে দেশের নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকবে হোয়াটসঅ্যাপ, ভাইবার সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। সম্প্রতি ২ বিদেশি নাগরিক হত্যা এবং পুলিশের তল্লাশি চৌকিতে একাধিকবার সন্ত্রাসী হামলার পর দেশের নিরাপত্তার স্বার্থে জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধ করতেই ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ৭১-এর ২ শীর্ষ যুদ্ধাপরাধী সাকা মোহাম্মদের মৃত্যুদণ্ড কার্যকরের আগে ১৮ই নভেম্বর এসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়। অবশেষে দীর্ঘ ২২ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দেওয়ার ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। সরকারি নির্দেশনায় জনগণের নিরাপত্তা এবং জনস্বার্থকে সামনে রেখে কিছুদিনের জন্য সাময়িকভাবে ফেসবুক বন্ধ ছিল। এটি তারা অত্যন্ত
আমি বলবো সহৃদয় চিত্তে মেনে নিয়েছেন। সেজন্য আমি তাদের প্রথমে আমার পক্ষ থেকে বিশেষত তরুণ প্রজন্মকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আপাতত ফেসবুক খুলে দিচ্ছি। এরপরেই সাংবাদিকদের সামনেই বিটিআরসি চেয়ারম্যানকে ফোন করে ফেসবুক খুলে দেওয়ার নির্দেশ দেন তিনি। যে নিরাপত্তার বিষয়টি জড়িত ছিল এই বিষয়ে আমার মনে হয় যে আপাতত সেরকম সমস্যাটি কেটে গেছে, তো যে কারণে সরকারি নির্দেশনা এসছে যে আপাতত ফেসবুকে বিষয়টি খুলে দেওয়ার জন্য। তো আমার মনে হয় আপনি ইতিমধ্যে এক্ষুনি পদক্ষেপ গ্রহণ করুন। তবে দেশের নিরাপত্তার স্বার্থে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের মতোই বন্ধ থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় জেএমবির স্বীকারোক্তির পর পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন। রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে জড়ানো হয়েছে অভিযোগ দলটির। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। এবার পৌর নির্বাচনের খবর। আনুষ্ঠানিক প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে জোর প্রচার চালাচ্ছেন পৌরসভা নির্বাচনে মনোনীত প্রার্থীরা। প্রতিটি মুহূর্তকেই কাজে লাগাচ্ছেন তারা। আর ভোটাররা বলছেন দলীয় নয়, যাচাই বাছাই করে নিজেদের পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন তারা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নওগাঁ সদর এবং উজিরপুর পৌরসভায় ভোটারদের নানা সমস্যাকে পুঁজি করে ভোট চাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। আর ভোটাররাও পৌরসভা নির্বাচন নিয়ে করছেন নানা হিসেব নিকেশ। দলীয় প্রতীক নাকি ব্যক্তিগত পরিচয় ও সুনামকে এগিয়ে রাখবেন তা নিয়ে চলছে আলোচনা। নওগাঁর ভিতর দিয়ে যে প্রবাহমান যমুনা নদী, এই যমুনা নদীকে সুন্দর করার জন্য নদীর দুই সাইডে লাইটিং। এই পৌরসভাকে আমি সুন্দর এবং সঠিকভাবে আমি সাজানোর আমি প্রতিশ্রুতি দিচ্ছি। শহরকে বর্ধিত এবং সুন্দর পরিবেশ করার জন্য যে প্রার্থী আসবে তাকে আমরা নির্বাচিত করব। যারা রাস্তাঘাটে কাজ করবে, তারপরে পানি নিষ্কাশনের কাজ করবে, আমরা আসলে মূলত তাকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। এদিকে জামালপুর পৌরসভায় মেয়র পদে 3 প্রার্থী দলীয় প্রতীকে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সাধারণ কাউন্সিলর পদে 90 জন প্রার্থীও পিছিয়ে নেই কোনো অংশে। পৌর শহরকে আধুনিক এবং মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সেই সঙ্গে পৌরসভার রাস্তাঘাট, ড্রেন, অবকাঠামো সবকিছুই ঠিক করা হবে বলেও আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। আর ভোটাররা বলছেন বিপদে যে পাশে থাকবে ভোট তাকেই দেবেন। বৃষ্টি হলে পানি হয়ে যায় ওডাল, তাই না, তারপর ড্রেন নাই, তারপরে এখানে আমাদের অনেক কিছু আমাদের সমস্যা, ময়লা আবর্জনা বা আপনার যানজট, এইগুলা দিক দিয়ে যে সচেতন একজন লোক আমরা পাবো তাকে আমরা ভোট দিব। অন্ধকার পৌরসভাকে আলোকিত করে ইনশাল্লাহ এই পানি নিষ্কাশন, বর্ষার সময় রাস্তাঘাটে যে পানি জায়গা, ইনশাল্লাহ সেই পানি নিষ্কাশন আমরা করব। দরিদ্র জনগোষ্ঠী যারা, তাদের কর্মসংস্থানেরও সমস্যা রয়েছে। আমি নির্বাচিত হলে আগামী দিনে এই বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিব। আটঘাট বেঁধে সিলেটের কানাইঘাট পৌর এলাকায় গণসংযোগ শুরু করেন 9 জন মেয়র প্রার্থী। সেই সঙ্গে কাউন্সিলর প্রার্থীরাও জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর 4 জন স্বতন্ত্র প্রার্থীও নিজেদের ব্যক্তি পরিচয় ভোটারদের কাছে তুলে ধরতে মাঠে নেমেছেন। পৌরবাসী আমাকে স্বতন্ত্র হিসাবে আমাকে প্রার্থী দিয়েছে, তাদের আশাও ইনশাল্লাহ পূরণ হবে, তাদের সকল সমস্যা সমাধান হবে। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। প্রতীক বরাদ্দের আগেই নানা প্রতিশ্রুতি নিয়ে দেশের বিভিন্ন পৌরসভায় প্রচার প্রচারণা করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর চাটখিল পৌরসভা সরগরম হয়ে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণায়। এই পৌরসভায় মেয়র পদে 4 জন ও সাধারণ কাউন্সিলর পদে 43 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে দিনাজপুরের বীরগঞ্জে চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির উঠান পর্যন্ত সবখানে বইছে নির্বাচনী হাওয়া। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় চলছে স্বতঃস্ফূর্ত নির্বাচনী প্রচারণা। তবে প্রার্থীদের আশ্বাস আর পূর্ব অভিজ্ঞতার হিসেব নিকেশ করেই সিদ্ধান্ত নিচ্ছেন ভোটাররা। স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়া শহরের চৌরহাস মোড়ে মুক্তি মিত্র স্মৃতিসৌধ ফলকের উদ্বোধন শেষে একথা বলেন তিনি।
এই অনুষ্ঠানে তিনি ছাড়া উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর তথাগত রায়। তিনি জানান, মুক্তি মিত্র স্মৃতি ফলকের মতো যে কোনো কাজে ভারত সরকার সবসময় বাংলাদেশের পাশে থাকবে। আমি এই মুক্তিযোদ্ধাদের ভূমিতে, পবিত্র ভূমিতে পা রাখতে পেরেছি। এখানে একটা স্তম্ভ আমি উদ্বোধন করতে পেরেছি। এটা করতে পেরে আমি অভিভূত। যে কোনো কিছুতে যদি আমাদের বলেন তাহলে আমাদের সহযোগিতার হাত 100-র জায়গায় 1000% এগিয়ে থাকে। বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। যাদের জন্মই হয়েছে স্বৈরাচারের মধ্যে, যারা সামরিক ঘরে যাদের জন্ম, তারা গণতন্ত্রের যদি সংজ্ঞা নতুন করে দিতে চায়, এটা আমার মনে হয় জাতির কাছে হাস্যকর ছাড়া কিছু নয়। এই নির্বাচনের মধ্যে সমস্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে স্থানীয় নির্বাচন হচ্ছে। এই নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তা নির্বাচন কমিশনকে করা হচ্ছে। মানুষ পুড়িয়ে হত্যার যে রাজনীতি বিএনপি করেছে, আসন্ন পৌরসভা নির্বাচনের প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে মাদারীপুর সদরের শিরখরা এলাকায় HBK আদিল উদ্দিন হাওলাদার বিদ্যালয়ের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। তারা 2013, 14, 15 সালে যে কার্যক্রম কর্মকাণ্ডগুলো করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে, সম্পদ পুড়িয়েছে, মানুষকে নানাভাবে হয়রানি করেছে, কোরআন শরীফ, হাদিস শরীফ পুড়িয়েছে, সম্পদ পুড়িয়েছে, এই যে ঘটনাগুলো ঘটেছে, এর তো একটা প্রতিক্রিয়া তো মানুষের মধ্যে আছে। সেই প্রতিক্রিয়ার তারা প্রতিফলন হিসাবে তারা যদি বিএনপিকে ভোট না দেয়, তাহলে তো তাদের বলার কিছু নাই। জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলা নতুন মোড় নেয় পুলিশের তদন্তে সক্ষমতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। রংপুর বিভাগের শীর্ষ কর্মকর্তার দাবি, জেএমবির এক সদস্য আদালতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই অবস্থায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাদের আইনজীবীরা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের এই মামলায় জড়ানো হয়েছে। তবে পাবলিক প্রসিকিউটর বলছেন, রাজনৈতিক নয়, ঘটনার সঙ্গে সম্পৃক্ততাই এখানে মুখ্য। মানিক সরকারের তথ্য, শাকিল মাহমুদের ছবি নিয়ে ফেরদৌসলিপি রিপোর্ট। গত 3 অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার পর থেকে সরকারি উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে, এই হত্যাকাণ্ডের সাথে বিএনপি জামায়াতের সম্পৃক্ততা রয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদুন নবী বিপ্লব, মহানগর যুবদলের রাজীব হাসান সহ 3 জনকে গ্রেফতারও করা হয়। কিন্তু ঘটনার 2 মাস পর পুলিশের দাবি, সম্প্রতি গ্রেফতার হওয়া জেএমবি কমান্ডার মাসুদ রানা কুনিও হত্যার সাথে সরাসরি জড়িত বলে আদালতে জবানবন্দি দিয়েছে। এতে দেখা দিয়েছে সংশয়। মাসুদ রানা তো আমাদের ধরা পড়েছে এবং সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে নিজেই বলেছে যে সে নিজেই শুট করেছে। ঘটনার শুরুতে বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে অনেকে গ্রেপ্তার হয়েছে এবং তাদের জড়িত থাকার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এদিকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় বিএনপি নেতাদের জড়ানো হচ্ছে বলে বরাবরই দাবি তাদের আইনজীবীদের। অন্য গ্রুপ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে যতদূর জানি যে সে নাকি জেএমবির সদস্য। মানে তারা এগুলা ঘটনা ঘটাচ্ছে, কিন্তু এই দোষটা চাপানোর চেষ্টা করা হচ্ছে বিএনপির উপরে। তবে তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত মূল হোতাদের নাম বেরিয়ে আসবে বলে জানান জেলা পিপি। এখানে আসামি হিসেবে যাদের ধৃত হয়েছে, কে কোন দলের সঙ্গে সংশ্লিষ্ট, এটা তো আমাদের মুখ্য বিষয় না, মূলত তাদের ইনভলভমেন্ট আছে কিনা পুলিশ তদন্ত করতেছে, তদন্তের ব্যাপারটা বাইরে আসবে। কুনিও হোসি ছাড়াও জেএমবি সদস্যরা মাজার খাদেম রহমত আলীকে হত্যা ও বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে গুলি করে হত্যার চেষ্টা চালায় বলে আদালতে জবানবন্দি দিয়েছে। ফেরদৌসলিপি, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। ঐতিহ্যবাহী খাদি শিল্প টিকিয়ে রাখতে চেষ্টা চালাচ্ছেন কুমিল্লার চান্দিনার গুটি কয়েক তাঁতি। সরকারি পৃষ্ঠপোষকতার দাবি, উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত AKM ইউসুফ আলম নামে এক বন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে সুন্দরবনের দুবলার চর এলাকা থেকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, AKM ইউসুফ আলম বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা। গতকাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে দুবলার জেলে পল্লী ফরেস্ট ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ও র্যাব ৮। ৭১ গণহত্যা ও অগ্নিসংযোগ সহ ৩টি অভিযোগে চলতি বছরের ১ এপ্রিল তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তার গ্রামের বাড়ি জামালপুরের চাঁদপুরে।
সাতক্ষীরা ও দিনাজপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত শিবিরের নেতাকর্মী সহ ৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের বেশিরভাগের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে। পুলিশ জানায়, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে জামায়াত শিবিরের নেতাকর্মী সহ অন্যান্য মামলায় ৪২ জনকে গ্রেপ্তার করে। একই সময় দিনাজপুরে নাশকতা সহ ১৫ মামলার আসামি রানীর বন্দরের ইউনিয়ন জামায়াত নেতা মোহাম্মদ মোস্তফা সহ ৩০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়া ও রংপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু সহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। পুলিশ জানায়, বগুড়ার নিশিন্দারা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে নারী ও শিশু সহ ৩ জন নিহত হয়। এ ঘটনায় ১০ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাতক্ষীরার লাপসা এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। এ সময় আহত অপর ২ আরোহীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। নির্ধারিত সময়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এটাই হলো একটা ইউনিক ব্রিজ, যেখানে রোড এন্ড রেল দুটো ব্রিজই একসঙ্গে কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের টার্গেট ঠিক আছে, শিডিউল থেকে আমরা একদিনও পিছিয়ে নিই। আমাদের টার্গেট অনুযায়ী আমরা যথাসময়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ, প্রধানমন্ত্রী জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে প্রতিশ্রুতি, সে ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সময়ের সঙ্গে হারিয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী খাদি শিল্প। তারপরও এই শিল্পকে টিকিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কুমিল্লার চান্দিনা উপজেলার গুটি কয়েক তাঁতি। কিন্তু নানা সংকটে হিমশিম খাচ্ছেন তারা। উদ্যোক্তারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আবারও হারানো ঐতিহ্য ফিরে পাবে। কুমিল্লা থেকে বাহার রাহেনা পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ১৯২১ সালে চান্দিনার এই তাঁতপল্লীতে এসেছিলেন মহাত্মা গান্ধী, আর স্বদেশী আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে প্রায় ১০০ বছরের পুরনো কুমিল্লার খাদিকে টিকিয়ে রাখতে সংগ্রাম শুরু করেন শৈলেন্দ্রনাথ গুহ। কিন্তু ১৯৯৭ সালে তার মৃত্যুর পর উপজেলার কাঠেরপুল, গাড়েরা ও বড়কান্তা পল্লীতে কমতে শুরু করে তাঁতের সংখ্যা। এরপর তার ছেলে অরুণ গুহ ঐতিহ্যের এই শিল্পকে টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তবে সুতা, শ্রমিক ও অর্থ সংকটে হারিয়ে যাচ্ছে খাদির সেই জৌলস। চাহিদা কমতে দিকে যাইতেছে, কিন্তু আমি তো পারতেছি না। বিদেশি পণ্যের কারণে এই তাঁত শিল্পটা প্রায় বিলীনের পথেই। পুঁজি লাগে, সবকিছু লাগে, এই কারণে কিছু বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় খাদি শিল্পকে টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সরকারের পৃষ্ঠপোষকতা পায়, দেন একটু সুদমুক্ত দেন, তাহলে মানে খাদ্যটা হয়তো আমি অন্তত হয়তো নতুন কাজ দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো। অবশ্য জেলা প্রশাসক জানালেন, ঐতিহ্যের এই শিল্পকে টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। জেনারেশন শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার পথে। এটি রক্ষার জন্য খাদি তৈরির যারা শিল্পী তাঁতি আছেন তাদেরকে দিয়ে নতুন জেনারেশনে প্রশিক্ষণের জন্য ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছে। ৯০-এর দশক পর্যন্ত চান্দিনায় ১.৫ শতাধিক তাঁতকল থাকলেও এখন তার সংখ্যা নেমে দাঁড়িয়েছে মাত্র ৮টিতে। সময় সংবাদ, কুমিল্লা। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী পালিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে আলোচনা সভায় অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। যশোরে জেলা প্রশাসন চত্বর থেকে রাইটস যশোর নামে মানবাধিকার সংগঠন একটি র্যালি বের করে। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিত্রামুড়ি গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন ও মানবাধিকার কর্মীরা ছাড়াও স্থানীয়রা অংশ নেন। এছাড়া নেত্রকোনা, ঠাকুরগাঁও ও ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
1971 সালের এই দিনে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে বাংলার দামাল ছেলেরা। নিজ জেলাকে শত্রুমুক্ত করে লাল সবুজের বিজয়ের পতাকা উড়িয়ে আনন্দে মেতে ওঠেন তারা। ব্যুরো প্রতিবেদক ও জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1971 সালের 3 ডিসেম্বর ময়মনসিংহের চারদিক থেকে ভয়াবহ পাল্টা আক্রমণ শুরু করেন মুক্তিযোদ্ধারা। পাক হানাদার বাহিনীকে হটিয়ে শহরের দিকে অগ্রসর হতে থাকেন তারা। অবশেষে 10 ডিসেম্বর সকালে শহরের সার্কিট হাউস মাঠে বিজয় পতাকা উড়িয়ে জেলাকে শত্রুমুক্ত ঘোষণা করেন তারা। জেলায় বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে প্রায় 150 মুক্তিযোদ্ধা শহীদ হন। 8 ডিসেম্বর মাদারীপুরের ঘটকচর এলাকায় তুমুল প্রতিরোধের মুখে পড়ে পাক বাহিনী। 3 দিন 2 রাত সম্মুখ যুদ্ধের পর 10 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে তারা। পরে রাইফেলের মাথায় সাদা কাপড় উড়িয়ে বাঙালি মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে হানাদার বাহিনীর 37 জন সদস্য। এদিন মুক্তিবাহিনীর প্রতিরোধের মুখে দ্বীপ জেলা ভোলা থেকে জাহাজে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পাক বাহিনী। শেষ মুহূর্তে ভোলা খালে ব্যারিকেড দিয়েও শত্রু সেনাদের ভারী অস্ত্র ও গোলাবারুদের মুখে আটকাতে পারেনি মুক্তিবাহিনী। তবে তাদের বহনকারী জাহাজটি মেঘনা নদীতে ডুবে গেলে সবাই প্রাণ হারায়। এরপর হানাদার মুক্ত ঘোষণা করে আনন্দ উল্লাসে মেতে ওঠেন মুক্তিকামী জনতা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নড়াইলের মুক্তিযোদ্ধারা এদিন পাক বাহিনীকে পরাস্ত করে স্বাধীন পতাকা ওড়ান। ইসমাত জাহান, সময় সংবাদ। এদিকে নানা আয়োজনে নড়াইলে মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদদের স্মৃতি স্থাপনায় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন। পরে সেখানে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জের 2500 ডাকাত সন্দেহে গণপিটুনিতে 8 জন নিহত। এটি বিচ্ছিন্ন ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। আনুষ্ঠানিক প্রচার শুরুর দ্বিতীয় দিনে সরগরম পৌর নির্বাচনী এলাকা। দলের চেয়ে ব্যক্তিগত ইমেজকেই প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। নিঃস্বার্থভাবে দেশ সেবায় নিয়োজিত হতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। সালাম নিলেন রাষ্ট্রপতি কুচকাওয়াজে। এবং 22 দিন পর খুলে দেয়া হলো ফেসবুক। নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকবে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম, জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।